ওটিটি প্ল্যাটফর্ম এবং যেটা ওয়েব সিরিজ বলি বা বিভিন্ন রকম পোর্টাল বলি, এটা একটা বড় সম্ভাবনার দিক এবং এর বাইরে আমরা ভাবতেও পারবো না। সিনেমা হল বন্ধ, সিনেমা হল খুললেও এটাতে কবে যাবে, এটার কি প্রত্যাশার জায়গায় সেটা আমরা জানি না, কিন্তু এখানে অনেক কাজ হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। তাহলে তো কারোরই বসে থাকার কথা না হিসেবে। তো তোমার কাছে এটা কতটা আশাবাদের মনে হচ্ছে? এবং এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, অমিতাভ ভাই এই শোতে বলে গেছেন যে ওটিটি প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমাদের ভবিষ্যৎটা কোথায় যাবে এটা একটা বড় প্রশ্ন। কারণ গত বছরের হিসাবে 25 কোটি প্লাস নিয়ে গেছে নেটফ্লিক্স। এবছর ওরা টার্গেট দিয়েছে 3 গুণ টাকা নিয়ে যাবে বাংলাদেশ থেকে। কিন্তু যেটা হয় যে অশ্লীলতার একটা ব্যারিয়ার তৈরি হয় আমাদের দেশে, এবং সেক্ষেত্রে অনেক কিছু বাংলাদেশি নির্মাতারা করতে পারে না, তোমরাও করতে পারো না চাইলে। অশ্লীলতা শব্দটা বলছি না, মানে আমি বলছি গল্পের প্রয়োজনে। কিন্তু বাইরের দেশের বাইরের প্রোডাকশন ঠিকই ভিউজ, ঠিকই সাবস্ক্রিপশন নিয়ে যাচ্ছে। সো এটা একটা বড় অবস্টাকল। দুইটা প্রশ্ন। সো ওটিটি প্ল্যাটফর্মের আশাবাদ কেমন এবং এটাতে স্বাধীনতাটা কেমন তোমার কাছে? ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে প্রথমত আমাদের দেশের মানুষ পরিচিত না, পরিচিতি পেয়েছেই তারা হচ্ছে নেটফ্লিক্স বা অন্য কিছু দিয়েই আসলে, অ্যামাজন এই দুটো দিয়েই আসলে তারা ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদের দেশের মানুষের যতটুকু ধারণা হয়েছে। কিন্তু তারা ওই প্ল্যাটফর্মে আসলে অন্য দেশের আর্টিস্টদেরকে দেখে অভ্যস্ত, আমাদেরকে দেখে অভ্যস্ত না। এই কারণে আমরা যখন আমাদের দেশের ওটিটি প্ল্যাটফর্মে স্টার্ট করছি বা যখন একটু অন্য কোনো ঘনিষ্ঠ দৃশ্যে আমাদেরকে আমাদের দেশে মানুষজন দেখছে, সো যেহেতু আমাদের দেশটা আমরা যতই বলি না কেন সৃজনশীল বা সৃষ্টিশীল আমরা হতে চেষ্টা করছি, কিন্তু হইতে পারছি না। মানে আমাদের, মানে আপনি যদি খুব মেটাফরিক্যালি চিন্তা করেন তাহলে দেখা যাচ্ছে যে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে কোনো কিছু আপনাকে আগে সার্ভ করতে হবে, সার্ভ করার পরে আপনি দেখছেন যে ওটা দর্শক নিচ্ছে, তারপরে আমরা যেটা করি ওইটাই সার্ভ করতে থাকি। সো আমরা স্বাদের টেস্টটা দর্শককে দিচ্ছি না। আমরা যদি মানে এই স্বাদের টেস্টটা দর্শককে দিতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের দর্শক কিন্তু কন্টিনিউটি বুঝে। মানে মানে এটা অফকোর্স আমার কাছে মনে হচ্ছে ইটস মানে হিউজ মানে ইস্যু যে আমার কোনো একটা নাটকের কন্টিনিউটি মিলে নাই, এইটা একটা দর্শক কমেন্ট করে ইউটিউবে কমেন্ট করে বলতেছে আগের নাটকে একটা কানাদুল পড়ছে, এই নাটকে আরেকটা কানাদুল পড়ছে। শার্প অডিয়েন্স কিন্তু প্রচুর। সো আমরা কিন্তু ওই শার্পনেসটা আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে দিতে পারছি না। আমরা যদি আমাদের দেশের দর্শকদেরকে শার্প ব্যাপারটা যদি দিতে পারি, বা ওই তারা নেটফ্লিক্স দেখে অভ্যস্ত, তারা কিন্তু আমাদের দেখে অভ্যস্ত না। যে ধরেন আমরা তো আসলে আমাদেরকে নিজেদেরকে মেনটেন করি খুব কম আর্টিস্ট হিসেবে বলেন বা, কিন্তু আপনি যদি নেটফ্লিক্স দেখেন, আপনি নেটফ্লিক্সে শুধু কিন্তু আপনি ইন্ডিয়ান সিরিজগুলো দেখছেন না, আপনি কিন্তু হলিউডের সিরিজগুলো দেখছেন, ইতালিয়ান, জাপানিজ বা কোরিয়ান সিরিজগুলো দেখছেন। সুন্দর, মানে তারা প্রেজেন্ট করছে সবকিছু খুব সুন্দর করে। তারা যে নিজেরা যে আর্টিস্টগুলো তারাও কিন্তু অনেক সুন্দর। আমি বলছি না আমরাও সুন্দর, কিন্তু আমরা নিজেদেরকে সুন্দর রাখতে পারছি কতটুকু? তাহলে কেন তাদেরকে দেখতে খারাপ লাগছে না, আমাদেরকে দেখতে খারাপ লাগছে? আমাদেরকে নিয়ে তারা কমপ্লেন করছে, তাদেরকে নিয়ে কমপ্লেন করছে না, কারণ তাদের প্রথম হয়তো মনে হতে পারে যে আমরা কেন, আমাদের দেশের দর্শকরা আমাদেরকে দেখে অভ্যস্ত না এই ধরনের সিনে, তাহলে এই সিনে আস্তে আস্তে অভ্যস্ত একবারেই ধাম করে। আচ্ছা এইটা খাচ্ছে মানে একটা গল্পের প্রয়োজনে হোক আর যে প্রয়োজনে হোক একটু ইন্টিমেট কিছু দেখাইতে হবে বা মানে স্কিন শো করতে হবে, তো সেটা একবারে কেন, এইটার প্রচলন কেন আগে থেকে করা হয় নাই, আস্তে আস্তে কেন করা হয় নাই? তারপরে তো একটা মানে এটা যেহেতু একটা খুবই একটা কি বলবো এটাকে না, মানে খুব সেন্সিটিভ একটা ইস্যু, এটাকে চোখের অভ্যস্ততা, তাহলে আমরা কেন আনাচ্ছি না? বা তারাও যে নেটফ্লিক্সের যদি আপনি বলেন, তারাও কিন্তু একবারে এই জায়গায় আসে নাই, এত ওপেন হয় নাই। তাদের আগের সিনেমাগুলো আপনি দেখেন, কয়টা সিনেমায় তখন তারাও তো স্কিন শো করতো, সেটা আস্তে আস্তে না তারাও করেছে। সো আমাদের তো ওই কনস্ট্যান্সিটা নাই। আমরা যখন দেখি যে হ্যাঁ এইটা খাচ্ছে পাবলিক, তখন আমরা ওইটাই সার্ভ করতে থাকি। ওই যে আমি একটু আগে যেটা বলতেছিলাম যে নতুন কিছু শেখার আগ্রহটা আমাদের কম। যে আমি যদি এই কমেন্টার কথাও বলি যে আসল কথায় আসেন, আমি তো কাইন্ড অফ আসল কথাই বলছিলাম যে আজাইরা খাজুরে আলাপ আসলে আমরা করতেছিলাম না যে আমার কয়টা বয়ফ্রেন্ড এটা আপনি এখনো জিজ্ঞেস করেন নাই, আমার আগের বয়ফ্রেন্ডের সাথে আমার কেন ব্রেকআপ হলো এটা আপনি আমাকে জিজ্ঞেস করেন নাই, আমি কবে বিয়ে করব এইটা আপনি আমাকে জিজ্ঞেস করেন নাই। এই যে এই ধরনের কথাগুলা বা এই ধরনের প্রশ্নগুলা, এইগুলা জানতে যদি আমরা বেশি আগ্রহ বোধ করি,
মানে এটাই দেখছি আমি যে আমাদের মোরালটা আসলে এখানেই চলে গেছে। যে আমি যদি আপনাকে বলি যে আই ওয়াজ ভেরি কনসার্ন অ্যাবাউট, আমি ভাইয়াকে বলতেছিলাম ভাই আমি যদি কোনো ওয়ার্ড যদি ভুল বলি ভাইয়া সাথে সাথে কিন্তু আমাকে আপনি ওয়ার্ন করবেন, আমি বলতে চাই। কারণ কোনো একটা ইন্টারভিউতে খুব ইমোশনাল হয়ে, আমি জানি না মেডিকেলের মানুষ আমি না, তারপরও আমি ভুল করে বলে ফেলেছি যে আমার এই হাড়ের নামটা আমি ভুল বলেছি। তো সেইটা নিয়ে এখনো পর্যন্ত ধরেন যারা ডাক্তার তারাই তাদের ডাক্তারি সার্কেলে বা ওই ওয়ার্ল্ডে তাদের কাছে মনে হয়েছে যে আমি সেইম, মানে দে আর অ্যাশেমড অফ মি। হ্যাঁ আমি ডিজার্ভ করি এইটা যে আমাদের এই বিষয়টা যেহেতু আসলো, ধরো এই ধরনের সাইবার বুলিং তো শুধু এইটার জন্য না, অনেকেই শুধু একটা ধরো তুমি একটা স্লিভলেস পরে একটা ছবি দিলে কিংবা নাই খুব ভালোভাবে জিন্স টি শার্ট পরলে, তারপরেও তো জয়া হাসান বলি বা বাংলাদেশের অনেকগুলো তারকার মানে কমন কিছু অগণিত আজে বাজে কমেন্ট ফেসবুক বা এইসব ডিজিটাল নেটিজানদের ভেতরে আসে। তো এগুলো কিভাবে তুমি কি বলবে এই অডিয়েন্সকে কিভাবে মানে কি বলতে চাও? অনেকেই কনসার্ন হয়েছে, যেমন মিথিলা অলরেডি মামলায় গিয়েছে, বেশ কিছু ওয়েবসাইট অনেকে পার্সন ধরে, এটা কি সমাধান কিনা? এটা ধরেন এটা করে আপনি কয়জনকে ঠিক করবেন? আমি যদি আমার নিজে থেকে আমার মানসিকতা ঠিক না করি, আমি যদি এভাবেই জাজ করতে থাকি প্রতিনিয়ত, তাহলে তো এটা আমার প্রবলেম। এটা তো আপনি পুলিশ দিয়ে পিটায় তো আমাকে ঠিক করতে পারবেন না। আমার যদি রিয়ালাইজেশন না আসে যে আমি যেটা বলছি সেটা আমি ভুল বলছি বা এটা বলা ঠিক না, এভাবে বলা ঠিক না, তাহলে তো আপনি আমাকে মেরে ছেড়ে দিলেন, তাহলে তো আমি আবার তো সেটাই বলবো, অন্য কোনো নামে বা অন্য কোনো চেহারায় হয়তো বলবো, কিন্তু আমি তো বলবোই, কারণ আমি তো ওইটাই বেসিক্যালি। একদম একটু হিন্ট দিয়েছিল যে ডিরেকশনে আসবে মৌসুমী হামিদ। মৌসুমী হামিদ পরিচালিত টেলিফিল্ম সিরিজ, যদি একটা বড় বাজেটের কাস্টিং বলা হয়। আরো যেটা বলতে চাচ্ছিলাম যে ওটিটি প্ল্যাটফর্মের ব্যাপারে, সো দর্শক কিন্তু শার্প জিনিস দেখে অভ্যস্ত, তো যেহেতু ওরা কানের দুলের কন্টিনিউটিটা দেখছে, সো আমাদের দেশের দর্শক কিন্তু এতখানি শার্প। সো আমার কাজটা আমাকে দিচ্ছে, কাজ যেটা দিচ্ছে সেটা তো আমার হচ্ছে প্রপার নাই, লাইক বাজেটটা মানে ঠিকঠাক মতো পাচ্ছে না হয়তো আমার পরিচালকরা, বা তারা হয়তো তারা যেটা দেখছে, যেটা ড্রিম দেখছে সেটা হয়তো, ধরেন আপনি যদি নেটফ্লিক্সের সাথে এখন আমাদের দেশের ওয়েব সিরিজকে তুলনা করে যদি আপনি জাজ করতে যান, তাহলে কিন্তু আমরা কিন্তু পারবো না, কারণ আমাদের ওই বাজেট না। সবচেয়ে বড় কথা যে ওই যে আমরা নতুন কিছু শিখতে চাই না, এটাও একটা কাজ। আর আমার অবজারভেশনে মনে হয়েছে, এটা টোটালি আমার অবজারভেশন, যে আমরা আসলে আমাদেরকে ট্রাস্ট করি না, আমরা আমাদেরকে রিলাই করি না। লাইক কোনো একটা বড় প্রোডাকশন বা একটা ভালো প্রোডাকশন যখন আমরা স্টার্ট করতে যাই, আমরা কিন্তু দৌড় দিয়ে কলকাতা চলে যাই বা বিদেশে চলে যাই, বা মিউজিকের ক্ষেত্রেও সেটা আমরা বাইরে চলে যাই, বা আমরা পোস্ট প্রোডাকশনের ক্ষেত্রেও আমরা বাইরে চলে যাই, কারণ আমরা জানি আমি একটা মানুষ, একটা ছেলে, সে পোস্ট নিয়ে পড়াশোনা করে এসে সে বাংলাদেশে কিছু করতে পারছে না, সে চলে গেছে আবার যে দেশ থেকে পড়াশোনা করে আসছে ওইখানে, কারণ ও স্ট্রাগল করে আসলে পারতেছে না, কারণ কেউ ওকে ওই সুযোগটা দিচ্ছে না। ও কাকে নিয়ে স্ট্রাগল করবে? আপনি এখানে দেন না, আপনি এই দেশে আপনি কাউকে 10 লাখ টাকা দেন না, আপনি তারপর টাকা দিলেও তো আপনি ওইটা পাবেন না, কারণ ওই শেখার আগ্রহটাই তো নাই। আমি একটা নতুন জিনিস শিখতে চাইলাম যে গ্লাসের র ম্যাটেরিয়াল কি, আমাকে নিয়ে সবাই হাসাহাসি করতেছে যে জিলাপির র ম্যাটেরিয়াল কি, জিলাপির ইংরেজি কি, এইটা বলা শুরু করছে। সো আমি নিজেই লজ্জা পেয়ে গেছি যে আচ্ছা আমার তাহলে এটা এইভাবে বলা উচিত হয় না, বা এরকম মনে হয়েছে। সো আমার পোস্ট প্রোডাকশনের ক্ষেত্রেও আমরা খুব বেশি একটা হচ্ছি না, বা আমরা সতর্ক না বলে আমার কাছে মনে হচ্ছে, কমপ্লিটলি আমার কাছে মনে হচ্ছে। সো আমাদের যেহেতু বাজেট কম, সো আমরা লুকের ক্ষেত্রেই বা প্রোডাকশনেই আমরা ওইটা পুরাটা ঢালতে চাচ্ছি। পোস্ট প্রোডাকশনে যে দেখা যাচ্ছে মিউজিক করতে আমরা চলে যাচ্ছি, যেই বাজেট আমরা দেশের বাইরে দিচ্ছি, ও দেশের বাইরে দিচ্ছে কারণ ও জানে এই টাকাটা যদি ও দেশে দেয়, ওর ওই খুঁজে বের করার সময়টুকু হয়তো নাই যে কাকে দিলে আমার এই টাকাটা অর্থিত হবে। কিন্তু একটু যদি আমরা সূক্ষ্মভাবে চিন্তা করে খুঁজে বের করার চেষ্টা করি যে আছে কিন্তু অনেক, আমি নিজের চোখে দেখেছি, বা আমি হয়তো মানে আমি ওই সৌভাগ্যটা আমার হয়েছে যে মানে আছে যারা ডেডিকেটেড টু দিস, যে আই ওয়ান্ট টু ডু সামথিং, ইফ আই ওয়ান্ট টু ডু সামথিং গুড, ওয়াই নট বেস্ট। একদমই। সেক্ষেত্রে যদি মৌসুমীকে একটু জিজ্ঞাসা করা হয়, দেখো প্রত্যেকটা ক্ষেত্রেও কিন্তু আমরা ডিভাইডেড হতে ভালোবাসি। আমাদের এখানে সংগঠন আছে, তুমিও কোনো সংগঠনের নিশ্চয়ই সদস্য, সেই সংগঠনগুলো কতটুকু সাপোর্টিভ একজন অ্যাক্টরের ক্ষেত্রে, এবং ডিভাইডেড হতে ভালোবাসি এই ক্ষেত্রে এজন্য বলছি যে মাস কয়েক আগে করোনার সময় যে বিতর্কটা তৈরি হলো, যে 3টা অশ্লীল সিরিজ, অশ্লীল মানে কোট আনকোট দিয়ে যে অশ্লীল বলা হলো,
সেই জায়গা থেকে কিন্তু দুই পক্ষ হয়ে গেল হঠাৎ করে, তারা আলোচনা না, দুই পক্ষই একে অপরকে। তোমার কাছে সাংগঠনিক তৎপরতা, সংগঠন কতটা সহায়ক তোমার জন্য, একজন অ্যাক্টরের জন্য, নট অনলি পার্সোনাল, ইন জেনারেল কেমন? ইন জেনারেল ধরেন আমি যদি এখন একটা প্রবলেম নিয়ে যে আমি একটা এই ধরনের প্রবলেমে পড়েছি, আমি যদি আমার প্রবলেমই তো যাবা তুমি, হ্যাঁ আমার একটা সংগঠনের আমার সংগঠনের জেনারেল সেক্রেটারিকে যদি আমি ফোন করি, আমি আজ পর্যন্ত কোনোদিন হোপলেস হইনি। আচ্ছা, মানে দেয়ার ইজ মানে অলওয়েজ এ হোপ, কোনো কিছু অলওয়েজ মানে আমি দেখেছি, আমি ওই সাপোর্টটা কিন্তু আমি আমার সংগঠন থেকে পেয়েছি। কিন্তু আপনি যেই ইস্যুটা, তুমি যে ইস্যুটা বললা যে এটা, ওই ক্ষেত্রে আমি আসলে ওই প্রবলেমের সম্মুখীন আমি নিজেও পড়িনি, সো আমি আসলে ওইটা নিয়ে কিছু বলতেও পারবো না, কারণ ওইটা আসলে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়েছিল ওই সময়, আমি যতদূর জানি। সো কিন্তু আমি আজ পর্যন্ত আমার যে ধরনের প্রবলেমেই আমি পড়ি না কেন, ওই ধরনের প্রবলেম, যেই সিগনিফিকেন্ট প্রবলেমটার কথা তুমি বললা একটু আগে, ওই ধরনের প্রবলেমে হয়তো পড়ি নাই, কিন্তু আজ পর্যন্ত আমি যত প্রবলেমের ক্ষেত্রেই পড়ছি আমি একদম 100% সাপোর্ট পেয়েছি আমার সংগঠনের। আর অশ্লীলতা নিয়ে তুমি যে বললা, আমি একটু বলতে চাই, শিল্পকে আমি কখনো অশ্লীল বলতে চাই না। অশ্লীল হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, আমরাই জাজ করি এটা অশ্লীল, এটা অশ্লীল না, কারণ আমরা মনে করি কাপড় পরা থাকলে অশ্লীল না, কাপড় খোলা থাকলে অশ্লীল। সো কাপড় পরা অনেক সময় অনেক কিছুকে অশ্লীল লাগে, আবার খোলা কাপড় অনেক কিছুকে অনেক সময় অশ্লীল লাগে না, কারণ আমাদের কাছে নেটফ্লিক্সের কোনো সিরিজের একটা ওপেন মানে কেউ অশ্লীল বলতেছে না। যেরকম নেটফ্লিক্সে একটা সিনেমা এসেছিল কিছুদিন আগে 365, মানে নিউজ ফিড ভর্তি যে আর ইউ লস্ট বেবি গার্ল। তো যারা এই জিনিসটা নিয়ে এত ফ্যান্টাসাইজ করতেছে, তারাই কিন্তু আমাদেরকেই বলতেছে যে আমরা এরকম। সো আমি এই জায়গাটাকে আমি দৃষ্টিভঙ্গি বলবো, শিল্পটাকে আমি আনছি না, দৃষ্টিভঙ্গি বলছি। তুমি যদি পার্সন হিসেবে আমাকে বলো, তাহলে আমি বলবো যে এখানে দুই পক্ষ বলে কিছু নাই, তো শিল্পই পক্ষ বলে যে যার কাজ করছে, তা ওরাও ওদের কাজ করেছে। সো তোমাদের যদি খারাপ মনে হয়, তোমরা বলবা, তোমাদের বলার রাইট আছে, সো তোমরাও বলতে পারো, এটা এই রাইট তোমাদের আছে। সো এই ব্যাপার নিয়েও আমি জাজ করবো না। আমার একটা কাজ তোমার খারাপ লাগতেই পারে, আমি কেন জাজ করবো? তুমি আমাকে জাজ করতেই পারো, আমি না করলেই হলো। থ্যাংক ইউ। সো এবার ডিরেক্টর মৌসুমী হামিদের যে প্রশ্নটা আসছিল যে বেস্ট কাস্টিং, 4 জন কাস্ট বলো তোমার প্রোডাকশনে, প্রডিউসার রেডি, খুব টাকা পয়সার কোনো সংকট নাই, খুব ইমোশনাল ফ্যামিলি ড্রামা হবে। আমি আমার স্টোরি ছাড়া তো আমি আমার কাস্টিং বলতে পারবো না, এটা বলাটা রিস্কি না? সম্পর্কের ক্ষেত্রে বাধ্য ঘটায়, এই আমি হচ্ছি এই ধরনের, এই যে সম্পর্কের ক্ষেত্রে বাধ্য ঘটায়, মানে কি ঘটায়, বাধ্য ঘটায়, হ্যাঁ, যে একটা হ্যাঁ ঝামেলা তো করে। আমি হয়তো বা ওইভাবে ভাববো না জিনিসটাকে কখনোই, কারণ আমি আমার স্টোরি রেডি হলে আমি অবশ্যই আমি আমার মানে আমি বলতে পারতাম, কিন্তু আমার মাথায় এরকম কোনো স্টোরি নাই। শর্টলি যদি বাইরের কিছু কুটতর্ক থাকে না, যে বাইরে ফিশি আলোচনা, গুজব, সেগুলো নিয়ে যদি ভাঙাতে চাই, ধরো খুব সেটে বা অনেকের সাথে বেয়াদবি করে, মৌসুমী হামিদ করেছে, এই অভিযোগগুলো কেমন, কতটা সত্য, কেন এসব অভিযোগ তৈরি হয় মৌসুমী হামিদের ক্ষেত্রে? কারণ আমরা জাজ করে ফেলি, যে আমরা শিখতে চাই না। আমি কেন বলতেছি যে আমি আবার ওই উদাহরণটা নিয়ে আসলাম, আমি যখন বললাম যে না মাইন্ড করা যাবে না, আমি যেসব গুজব আমি জাস্ট কনফেস আকারে একটু ক্লিয়ার করতে চাচ্ছি। আমার ব্যবহার হয়তো তাদের কাছে বেয়াদবি মনে হয়েছে, সেই ক্ষেত্রে আমি লজ্জিত যে আমার ব্যবহার বেয়াদবি মনে হয়েছে। সো আমি ওইটা নিয়ে এখন আর আসলে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যদি কারোর সাথে বেয়াদবি করে থাকি, আমি চেষ্টা করি মানে একটা প্রোডাকশন বয়কেও ভাই বলে ডাকতে, ও আমাকে পানি গ্লাসটা আগায় দিলেও আমি ওকে থ্যাংক ইউ বলার চেষ্টা করি। আমার এই গুণটা কিন্তু তুমি শোনো নাই, মানে ব্যাড ভাইব গুলো তো হয়তো ঈর্ষা পরায়ণ হয়ে তোমার আশেপাশের মানুষগুলোই ছড়ায়। এনিওয়ে এইটা কিন্তু তুমি শোনো নাই যে আমাকে প্রোডাকশন বয় যখন পানির বোতলটা দেয়, ওকে কিন্তু আমি বলি থ্যাংক ইউ ভাই। এইটা কি কখনো শুনছো যে মৌসুমী এইরকম দেখছি প্রোডাকশন বয়দের কেউ বা সবাইকে থ্যাংক ইউ বলে? এটা তো শুনো নাই, কিন্তু এটা শুনছো যে আমি বেয়াদবি করছি। হ্যাঁ, আমি হয়তোবা আমার ব্যবহারটা কারোর কাছে বেয়াদবি মনে হয়েছে, যদি সেরকম হয়ে থাকে তাহলে আমি একান্তভাবে সরি। এখন আমি চেষ্টা করি, ইদানিং আমি চেষ্টা করি যে কাউকে কিছু না বলার। যেরকম একটু আগে যেটা বললাম, যে আমার মনে হয়েছে যে আমি একটা নতুন কিছু শিখতে চাচ্ছি, ও আমাকে ইনসাল্ট করতেছে, বা মানে ওর কাছে মনে হয়েছে যে আমার এই ব্যাপারটা খুবই হাস্যকর, ও হাসতেছে, বা আমি বললাম যে তোমাদের জন্য আমাদের অ্যাক্টিং খারাপ হয়, সে বললো তোমাদের জন্য আমাদের লাইট খারাপ হয়। আমি আগে হয়তো
আমি ইনস্ট্যান্ট শুটিং শেষ করে ওকে শুটিংয়ের আগে মানে শুটিংটা স্টার্ট করার আগে ওকে আগে জ্ঞান দিতাম যে তুমি, আমি খালি বলছি যে ভাইয়া তোমার এটা বলা উচিত না, আমি খালি এমনি বলছি তোমার এটা বলা উচিত না, আমি হয়তো ওকে ব্যাখ্যাও দিতাম কেন তোমার এটা বলা উচিত না, কিন্তু আমি কিন্তু ওই দিন আর কোনো কথাই বলিনি। নাইস, সো নাইস। সো এক্ষেত্রে যদি বলি যে মৌসুমী তোমার খুব বাজে দিন বা কোনো ভুল, কোনো ব্যাড ভাইব, কোন সময়টা, কোন বছরটা তুমি মুছতে চাও জীবন থেকে এই যাপিত জীবনে? এখন আমি যদি বলি তাহলে আমি বলবো যে আমি আসলে আমার কোনো দিন কোনো যাপিত জীবন, ভেরি ইন জেনারেল বলতেছে না, আমি কোনো দিনই মুছতে চাই না, কারণ প্রত্যেকটা দিনই আমি হয়তো খারাপ ছিলাম, আমি খুব বাজে ছিলাম, কিন্তু ওই বাজে থাকার মধ্যেও আমি কিছু না কিছু হয়তো শিখছি বা কিছু না কিছু হয়তো রিয়েলাইজ করছি, বা হয়তো সারা দিন আমি কাঁদছি, দ্যাট ওয়াজ এ ভেরি ব্যাড ডে, আমি হয়তো সারাদিন কাঁদছি, মানে কাঁদতে কাঁদতে হয়তো ঘুমাই গেছি, হয়তো ঘুম থেকে ওঠার পরে মানে আমার মনে হয়েছে যে সারাটা দিন আমি লস করলাম, সারাটা দিন কাঁদলাম, কিন্তু মানে কাঁদলেও তো শরীরের একটা মানে মানে একটা ব্যাপার রিলিফ হয়, সো ওইটাও তো একটা উপকার শরীরের জন্য, সো আমি ওইভাবেই দেখতে চাই। কারণ আমি এটা আগে হইলে হয়তো তোমাকে খুব স্ট্রেটলি বলে দিতাম যে আমি ওই দিনটা মুছতে চাই, বা আমি যেরকম বলছিলাম আগে একটা ইন্টারভিউতে আমি আমার অ্যাক্সিডেন্টের দিনটা মুছে ফেলতে চাই, কিন্তু খুব ভালো হয়েছে যে আমি অ্যাক্সিডেন্ট দিনটা মুছে ফেলতে পারি নাই বা ভবিষ্যতেও পারবো না, কারণ আমার এই অ্যাক্সিডেন্টের কারণে আমি অনেক মানুষকে চিনছি, হ্যাঁ হয়তো বা ওইটার চিহ্ন এখনও আমার শরীরে আমি বহন করছি, বাট আমার ওই অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমি এখনও পর্যন্ত আমি অনেক কিছু ফেস করতেছি বা অনেক কিছু জানতে পারতেছি যে এইটা রিজন, আচ্ছা এইটা রিজন, মানে আমার একটা রিয়েলাইজেশন, আমার একটা যোগ্যতা বা আমি একটা কাজ পারি, সেইটা ইম্পর্টেন্স পাচ্ছে না, ইম্পর্টেন্স পাচ্ছে অন্য কিছু। সো আচ্ছা তাইলে মানে আমার এথিক্স আমাকে কি বলে, সো থাকো তুমি তোমার মতো, ডোন্ট গো দেয়ার। আর দু একটা প্রসঙ্গ একটু টানবো, সেটা হচ্ছে ধরো তোমার এটা আমি সবার কাছ থেকে নেই যে একটা ম্যাচিউরিটির পজিশনে যে আমরা ম্যাচিউর তারকাদের আসলে বাংলাদেশে নার্সিং করে না, এটা একটা খুবই রূঢ় সত্য, এটার কোনো মানে নাই, মানে এটা হচ্ছে আমাদের যেই মানুষটা যত ম্যাচিউর হবে, শুধু মানে অভিনয় না, গানে, প্রত্যেকটা মানে ইন্ডিভিজুয়াল আর্টে যখনই ম্যাচিউর হবে তখন সে বেকারত্বে হয়ে যাবে। যেমন গত পর্বে ফাহমিদা বললো যে তার বাবা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর থেকে কাজ বন্ধ হয়ে গেছে, অথচ যে সময় কাজটা বাড়ানো উচিত ছিল, যে সময় রিকগনাইজড একজন তারকা, তারপর থেকে কাজ বন্ধ হয়ে গেছে। সো বাংলাদেশের যেটা হয় যে ম্যাচিউর তারকা হতে হতে তখন ভালো কাজ তো দূরে থাক, কাজই আসে না, এবং সেক্ষেত্রে অনেকে বিয়ের পর হয়তো কোনো সংসার টেকে না, এক পর্যায়ে অবসরে চলে যাবে। অভিনয় তো অবসরের জিনিস না, তুমি ব্যাংকে চাকরি করছো না, কিন্তু বাংলাদেশে এটা হয়। অনেকের নাম আমি বলতে পারবো যারা অবসরে চলে গেছে, আর অভিনয় করেন নাই, কেন এখন অভিনয় করছে না, অন্য কিছু করছে বা সংসারটাই করছে। তো মৌসুমীর সামনের জীবনগুলো তো এরকম, মানে দেখা জীবন। তো তোমার কাছে কি মনে হয় নেক্সট লাইফটা? ধরো তুমি এখানে একদম আমাকে স্পেসিফিক বলছো যে যখন ম্যাচিউরিটি চলে আসে বা যখন যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেল তারপরেই কাজ আসে না, বা ধরো আমরাই হয়তো আমাদের জায়গাটা রাখতে পারি না, ধরো একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার পরে আমরা অনেক দাম্ভিক হয়ে যাই, বা আমরা আমাদের ওই আদবের জায়গা থেকে একটু হইলেও সরে আসি, ওই যে আমরা পাওয়ার পেয়ে যাই, সো আমরা চুজ করতে শিখি তখন, বা আমরা হয়তো পিচ করতে শিখি, যেটা উইচ ইজ ভেরি ন্যাচারাল। কিন্তু আমাদের এখানে ওই যে তোমার আর একটা তাহসান ভাইয়ের একটা ইন্টারভিউ আমি দেখতেছিলাম, তাহসান ভাই যে কথাগুলো বলতেছিল যে এটাই তো ভাই নর্মাল হওয়ার কথা, তুমি খুব ভালো না তো, ও তো এটাই তো নর্মাল, ভালো তখনই হবে যখন সে ওইটার থেকেও আরো বেশি কিছু করবে, তখনই তো সে ভালো হবে, কিন্তু এটাই তো আসলে নর্মাল হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু আমরা তো আসলে আমাদের ওই জায়গাটাকে হোল্ড করি না, আমরা কোনো একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার পরে আমরা যেরকম, আমি আমার কথাও কিন্তু বলতেছিলাম যে আমি তোমাকেও ভ্যালু করি নাই, যে একটা সময় আমি একটু আগে বলতেছিলাম যে তুমি তো ওই সময় স্টার ছিলা, তো আমি যে স্টার ছিলাম আমি নিজেই তখন টের পাই নাই আসলে আমি স্টার ছিলাম, কারণ আমি ভ্যালু করতে পারি না এই জিনিসটাকে। আমি যদি ভ্যালু করতে পারতাম তাহলে হয়তো যে তুমি যেই মানে আমার কাছ থেকে আরও যত এক্সপেকটেশন তোমার যত ছিল, তুমি বলছো এক্সপেকটেশন ওয়াইজ আমি তোমাকে কিছু প্রোভাইড করতে পারছি না, সেটা আরও আমরা অনেক অবস্ট্রাগল দাঁড় করাচ্ছি যে এই অবস্ট্রাগল কারণে না, ইটস কমপ্লিটলি অন মি, এটা আমার কর্মফল। সো আমি এটাই মনে করি। তো আর এটা শুধু আমার কর্মফল না, আমাদের অবকাঠামোগত একটা
ব্যাপার আসলে বহুদিন ধরে আস্তে আস্তে চর্চার মাধ্যমে একটা অবকাঠামোগত ব্যাপার তৈরি হয়ে গেছে, যে আমরাই ভেবে নিচ্ছি যে আচ্ছা ও এখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে, তাহলে তো ও এখন অনেক টাকা নিবে, আমার তো বাজেট নাই, আমি ওর কাছে যাব না, বা এরকম একটা ভাবনা বা আমাদের মধ্যে চলে আসছে। কেন আসছে? হয়তো বা তারাও কোনো না কোনো সময় ভুক্তভোগী ছিল, যে এরকম অ্যাপ্রিসিয়েশন পাওয়ার পরে কারো একজনের কাছে তারা দ্বারস্থ হয়েছেন কোনো একটা তাদের কোনো একটা কাজের ক্ষেত্রে, তখন হয়তো তারা তাদের ওই ডিমান্ডটা তারা ওইভাবেই শো করেছেন। সো এরকম একটা মানে আমাদের মানে অবকাঠামোগত ব্যাপারগুলো আস্তে আস্তে এভাবেই স্টেপ বাই স্টেপ আসলে তৈরি হয়ে গেছে, যেটা আমরাই তৈরি করে ফেলেছি। তুমি তৈরি করেছো, আমি তৈরি করেছি, আমার জায়গা থেকে আমি তৈরি করেছি, সো আমি ডিপ্রাইভ হচ্ছি, তোমার জায়গা থেকে তুমি তৈরি করেছো, সো তুমিও তোমার পছন্দের আর্টিস্ট নিয়ে তুমি কাজ করতে পারতেছো না এখন, কারণ দারুণ বললে, সেখানে আরো অনেক অনেক অবস্ট্রাগল তোমার সামনে আসবে, ইউ ক্যানট চুজ। সো আমাদের দেশে তোমার স্পেসিফিকভাবে তোমার নেক্সট লাইফের চিন্তা, নেক্সট গোল, যেমন বাংলাদেশে হেরে যাওয়া তারকারা বিদেশ চলে যায়, মানে হেরে যাওয়া বলতে আমি বলছি যে না পেরে ফেম ক্যারি করেছে, টাকা পয়সা ফ্ল্যাট গাড়ি সবই হয়েছে, তারপর চলে যায়, একটা ইনসিকিউরিটি, কাজ নেই। আমি 20 জনের নাম বলতে পারবো, এখন তুমিও পারবে। সো তোমার পরিকল্পনা, ভবিষ্যৎ, খুবই কমন একটা প্রশ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা এত কিছু দেখার পর, লাস্ট কোশ্চেন। ওকে, এটা যেহেতু লাস্ট কোশ্চেন, তো আমার এই 10 বছরেরও বেশি সময় হয়তোবা আমি আমাকে আসলে ওইভাবে মানে পারিনি প্রেজেন্ট করতে, অথবা অর্জন অনেক আছে, কিন্তু অনেক অর্জন। আমি যদি আমার অর্জনের কথা বলি, আমার অর্জনের কিন্তু শেষ নাই। আমি যেখানে ছিলাম, কোথা থেকে এসেছি, সেই জায়গা থেকে কিন্তু অর্জনের কিন্তু শেষ নাই, যা পেয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু তারপর ওই যে তোমার যে এক্সপেকটেশন ছিল আমার কাছ থেকে, যে এই মুহূর্তে তুমি যদি একটা বড় কাজ করতে চাও, তুমি আমাকে চুজ করতে পারো না আর কি, কারণ এখানে আরো অনেক অবস্ট্রাগল আছে তোমার সামনে। সো তুমি আমাদের অবকাঠামোগত ভাবেই এখন এই ব্যাপারগুলো ওইভাবেই তৈরি হয়ে গেছে যে তুমি চাইলেও এখন আমাকে নিতে পারবে না, বা তুমি চাইলেও টাকা ঢাললেও হয়তো বা তুমি ওই রকম একটা প্রোডাকশনের মতো বা ব্ল্যাক লিস্টের মতো একটা সিরিজ তুমি বাংলাদেশে বানাইতে পারবা না, বা তুমি গোথামের মতো একটা সিরিজ তুমি বানাইতে পারবা না, বা তুমি শ্যাডো হান্টার্স মতো একটা সিরিজ তুমি তৈরি করতে পারবে। তুমি যদি টাকা দাও তাও তুমি পারবা না, কারণ ওইটার যে ব্যাকআপ, ওইটার যে ইকুইপমেন্ট, বা ওইটার যে টেকনিক্যাল যে ব্যাপারগুলো তুমি যদি বলো, ওদের পোস্টের কাজ, তুমি যাই হোক হোয়াট এভার, সেই জায়গায় না বললাম। তুমি আমাকে যে প্রশ্নটা করছো আমি যদি সেটা বলি, তো বিদেশে যদি আমি চলেও যাই, আমি জানি না আমি যাইতে পারবো কিনা, বা আমি বলতেছি না যে আমার সোজা প্রশ্ন, তুমি কি অবসরে বিশ্বাসী? না, আমি অফকোর্স আমি অবশ্যই। বিয়ের পর জামাই বললো ঠিক আছে আমি তো মিলিনিয়ার, তোমার এত কি দরকার, এত খাটাখাটনি, তোমার ঘাম ঝরছে, তোমার চেহারাটা নষ্ট হচ্ছে, আমি তো চাই না, তুমি তো আমার মার্সিডিজে মডেল চেঞ্জ করে ছবি দিবা, তুমি ইনস্টাগ্রামে পোস্ট দিবা বারবার, হ্যাঁ, ব্রেড এন্ড বাটার লাইফ। সুতরাং তুমি দুবাই ঘুরবা, দুবাই মলে তুমি কিছু কিনতে গেলে চলে যাবে, সিঙ্গাপুর চলে যাবে। সো যদি আমার যদি লাইফে যদি এরকম হয়, আমি যদি এরকম, আমি তো তাকে আরো বেশি করে ইন্সপায়ার করবো যে প্লিজ আমি দুবাই ঘুরতে চাই না, বা আমি আমার দুবাই যে 10 ভরি গয়না শপিং করতে চাই না, ওই 10 ভরি গয়নার টাকা তুমি আমাকে দাও, আমি একটা গুড প্রোডাকশন বানাতে চাই, একটা ভালো মানে একটা শর্ট ফিল্ম করতে চাই, বা একটা সিরিজ বানাতে চাই, যেটা এই সমসাময়িক সময়ে বেস্ট সিরিজ হবে, যেটা শুধু আমার দেশের ওটিপি প্ল্যাটফর্মগুলো না, যেটা একদম ইন্টারন্যাশনাল ওটিপি প্ল্যাটফর্মগুলোতে যেটা পাল্লা দিতে পারবে, আমি ওইটা বানাইতে চাই। থ্যাংক ইউ। আমরা একটা কমিটমেন্ট নিলাম অপূর্ব, জাগো এফএম এর সকল দর্শক শ্রোতা, যে আমাদের দেশে অনেক বিলিনিয়ারের বউ হয়েছে, তারপরে ওটিটি, সরি আই এম সো সরি, এনিওয়ে সেটা ভুল হতে পারে, কিন্তু আমরা যে কমিটমেন্টটা পেলাম আজকে, যে অনেকেই মিলিনিয়ার বা অনেক কোটিপতিকে বিয়ে করেছে, কিন্তু সেই কাপড়ের দোকান দিয়েছে, নয়তো হীরার দোকান দিয়েছে। এখন মৌসুমী হামিদকে পাওয়া গেল যে বিগ ইনভেস্টমেন্টে ব্ল্যাক লিস্ট ও মানি হিস্টের মতো বড় সিরিজ করবে। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশায় থাকবো, এবং যদি সে চায় বা যদি আমি এটা করার সুযোগ পাই, অবশ্যই প্রেমিকার বা গার্লফ্রেন্ড কিংবা বউয়ের কথা শুনবে না এমন হাজবেন্ড কেন আসবে মৌসুমী হামিদের জীবনে। এনিওয়ে সেই প্রত্যাশায় রাখি, খুব দারুণ দিন কাটুক। এবং যেটা খাজুরি আলাপের মধ্যে ছিল সেটা হচ্ছে অপূর্বর সাথে তোমার প্রেম চলছে, এরকম একটা, কোন অপূর্ব ভাই, মানে অ্যাক্টর অপূর্ব, ও একা তোমার সাথে নাকি। সো সো লাস্ট একটু বলো, মানে কি আসলে কতদূর, মানে কি, মানে কতটুকু সত্য, তুমি নাকি মানে এখন অপূর্বর সাথে রেগুলার যোগাযোগ,
যোগাযোগ তো হয় কলিগ হিসেবে, কিন্তু একটু সম্পর্কের ভেতরেও একটু ওকে, আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বলছিলাম, তুমি যেগুলো নিয়ে এক্সপেকটেশন ছিল তোমার আমার কাছ থেকে, বা তুমি আমাকে এই জায়গায় দেখছো না কেন, এই জায়গায় দেখছো না কেন, এই জায়গায় দেখছো না কেন, না এটা শোনা কথা, আমি শোনা যদি কথা এরকম কিছু হইতো তাহলে তুমি অবশ্যই আমাকে কোথাও না কোথাও দেখতে। আসার আগে একটা 2-3 জন সাংবাদিক বন্ধু, ছোট ভাই, ওরা বললো যে আপনি জিজ্ঞাসা করেন তাদেরকে, ওর সাথে অপূর্বর কি সম্পর্ক আছে। অপূর্ব ভাইয়ের সাথে আমার সম্পর্ক আমি অবশ্যই জানবো। হ্যাঁ, আমি সেটা বলতে চাই, সেটা হচ্ছে আমার লাইফে প্রথম যে সিরিয়ালটা আমি করি সেই সিরিয়ালটা আমার অপূর্ব ভাইয়ের সাথেই হয়েছিল, যে যেটা বললাম 5 দিনে আমরা আউটডোর রাজশাহীতে থেকে করেছি। আমি তার কাছ থেকে জীবনে অনেক কিছু শিখেছি। ওই আমার অপূর্ব ভাইয়ের মনে হয়েছে যে এইটা তার দরকার ছিল না ওই সময় আমাকে বলার, যে মৌসুমী এইটা তুমি নতুন আসছো, তুমি এরকম সিচুয়েশন ফেস করবা, ওরকম সিচুয়েশন ফেস করবা, এই করবা ওই করবা, কিন্তু তুমি আসলে কি করবা এটা তোমার হাতে। যেই কথাটা মানুষ আমাকে, এই যে তুমি কি চুজ করবা এটা তোমার হাতে, আমি যে তোমাকে সারাক্ষণই বললাম যে আই চুজ দ্যাট ওয়ে, এটা আমাকে এই কথাটাই তো আমি শিখছি অপূর্ব ভাইয়ের কাছ থেকে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। অ্যান্ড আমি সত্যি, যদি সত্যি কথা বলে, আমি অপূর্ব ভাইয়ের ফ্যান বলবো না, আমি ওনার অ্যাডমায়ার। আমি ওনাকে ভয়াবহভাবে আমি পছন্দ করি এবং অ্যাডমায়ার করি। আর এই ধরনের গুজব, এটা পুরোটাই ভয়াবহ লেভেলের গুজব। আমি বলে দিচ্ছি সবাইকে যে এটা এই ধরনের কোনো কিছুই না, এটা খুবই গুজব। মানে তাহলে তো সবাই তোমাকে এনগেজ ভাবতো। তুমি কি এখন সিঙ্গেল না? অফ কোর্স আই এম কমপ্লিটলি সিঙ্গেল। থ্যাংক ইউ। এটা একটা অ্যানাউন্সমেন্ট গেল, সুতরাং অনেকে দেখছে, জানছে, বাকিটা পরেই হোক, পরের শোতে। অনেক ভালো থাকুক আমাদের মৌসুমী হামিদ। সো আড্ডাটা কেমন লাগলো? আড্ডাটা খুবই ভালো লাগলো। যে ব্যাপারটা হলো যে আমি মন খুলে কথা বলতে পেরেছি অনেকদিন পরে। আমার মনে হচ্ছে, আমি জানি আমি অনেক ভুল কথাবার্তা হয়তো বা বলেছি, রং ওয়ার্ড ইউজ করেছি। আমরা তো আসলে ভুল করতে পারি না এরকম একটা ধারণা সবার। আমাদের মুখ দিয়ে কোনো রং ওয়ার্ড আমরা নাই জানতে পারি। একটা মানুষের কথা মানে থাকে না একটা সিমিলার ওয়ার্ড, যেরকম যে প্রথমেই তুমি যেটা বলছিলা পিকক আর ককপিট, এটা কাইন্ড অফ সিমিলার, কিন্তু এটা হয়তো বা মানে স্লিপ অফ টাং যেটাকে বলে সেটাই হয়ে গেছে। কিন্তু এটা নিয়ে আমরা মজা করতে পছন্দ করি, বা এটা নিয়ে আমরা তাকে ছোট করতে বা টেনে নামাতে পছন্দ করি। আমরা হয়তো থাকে না, যাই হোক হোয়াটএভার, আমি ওই দিকে না যাই। সো আমাদের ভুল ত্রুটি মার্জনা করবেন। আমরা ভুল ত্রুটি করতে পারি কারণ আমরা মানুষ। প্রথম কথা, আমরাও আপনাদের মতো, আপনারাও আমাদের মতো। আমাদের চেয়ে আরও আপনাদের পাওয়ার অনেক বেশি, আপনাদের অভিযোগ অনেক বেশি। আমরা তো আসলে অত অভিযোগও করতে পারি না আপনাদের উপর। আপনাদের অভিযোগ আমাদের প্রচুর পরিমাণে নিতে হয়, এবং সেটা কিন্তু আসলেই আমাদের এফেক্ট করে, আমাদের লাইফে আসলে অনেক 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 এফেক্ট করে। আপনারা একটা কমেন্ট করে ফেলতেছেন, সেটা হয়তো আপনারাও একটা মনের মধ্যে একটা কিছু মনে হয়েছে, একটা গালি দিয়ে দিচ্ছেন বা একটা কমেন্ট করে ফেলতেছেন, সেটা কিন্তু আমাদেরও খারাপ লাগে, আমাদেরও কিন্তু মানে কষ্ট হয় যে আমি তো এটা এইভাবে বলি না, ওনারা এইভাবে কেন মজা করতেছে ব্যাপারটা নিয়ে। সো এই কষ্টটা কিন্তু আমরাও পাই। হ্যাঁ, আমাদের কাছে আপনাদের অনেক এক্সপেকটেশন আছে, আপনাদের কাছেও তেমন আমাদের এক্সপেকটেশন আছে। আপনারা আমাদেরকে রেসপেক্ট করলে আমাদেরই ভালো লাগে। মানে আপনাদের আরও মনে হয় যে আরও হয়তো অনেক কাছাকাছি যাইতে পারি, বা হয়তো বা পারি নাই কোনোভাবে। আমরা এখন এই ভাইরাল দুনিয়ায় বসবাস করি, কোনো কিছু একটা হইলেই সেটা ভাইরাল হয়। যাই হোক।